মাইটোসিস। মাইটোসিসের অপর নাম কি নাম? সমীকরণীয় বিভাজন। সমীকরণিক। সমীকরণীয় বলছি না সমীকরণিক? সমীকরণ। হ্যাঁ, সমীকরণিক বিভাজন। এরকম নাম কেন হলো? কারণ একটা কোষ থেকে দুইটি কোষ তৈরি হয়। হ্যাঁ, নতুন কোষের ক্রোমোজোমের সংখ্যা আগের কোষের সমান থাকে, কমেও না বাড়েও না, সেই জন্যই এটাকে বলা হয় সমীকরণিক। ঠিক না? ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আমরা স্যার একটা কোষ বিভাজন আছে না, ওইটা কি আবার বলো তন্নি, আবার বলো, শুনলাম না তো, আবার বলো। এইমাত্র যে কথা বলতে নিলা তন্নি, তোমার কথা শুনতে পাইনি, আবার বলো। স্যার এতদিন তো ওই 3rd নাম্বার কোষ বিভাজনটা মিওসিস পড়ে আসছে, এখন আবার মায়োসিস, তো এই মিওসিস বা মায়োসিস যে কোনো বললেই হবে? ও আচ্ছা, সেটা। এই যে দেখো ইংরেজি বানানটা দেখো। এখন তুমি বলো এটার উচ্চারণ কি হওয়া উচিত, মায়ো না মিও? কোনটা হওয়া উচিত বলো? স্যার মিওসিস। মায়োসিস তাহলে কোথায় পড়ছো? স্যার এই যে টেক্সট বুক। এই তোমাদের এখন ইন্টারমিডিয়েটের না ক্লাস 9-10-এ? স্যার এই যে ইন্টারমিডিয়েটের। মায়োসিস লিখছে, মিওসিস এটার উচ্চারণ, মায়োসিস কেন লিখছে জানি না। মায়োসিস তো না, মিওসিস। আচ্ছা যাই হোক, ওটা তো পরে আমরা আসবো। আমরা মাইটোসিস যে পড়তেছিলাম এটা শেষ করে নেই আগে, না? মাইটোসিসের 5টা ধাপ। আমরা গতকালকে পর্যন্ত কয়টা ধাপ পড়ছি বলতো? কয়টা ধাপ পড়ছি? 2টা স্যার। 2টা। তার মানে প্রোফেস আর প্রোমেটাফেস, এই 2টা ধাপ আমরা পড়ছি, তাই না? আমরা কি কি পরিবর্তন দেখছি, কি কি ঘটনা ঘটতে দেখছি, প্রোফেস দশায় কি ঘটতে দেখেছি, আর প্রোমেটাফেস দশায় বা আমরা কি ঘটতে দেখেছি, আর সেটার বর্ণনাটা সংক্ষেপে আমরা কিভাবেই বা মনে রেখেছি। এটা ধরো একটা কোষ, যাকে আমরা বলবো মাতৃকোষ। তার ভিতরে মনে করো চিকন সুতার মতো এগুলোকে বলা হয় ক্রোমাটিন। আমরা প্রোফেজ দশায় কি ঘটতে দেখেছি? আমরা ঘটতে দেখেছি নিউক্লিয়ার মেমব্রেন, আর এই যে নিউক্লিওলাস এটা বিলুপ্ত হতে শুরু করে। আর এই যে সরু ক্রোমাটিন গুলো প্রথমে সেগুলো পেঁচিয়ে খাটো হয়ে জল বিয়োজন করে মোটা হয়, তখন নাম হয় ক্রোমোজোম। তারপরে প্রত্যেকটা ক্রোমোজোমের বাহু লম্বালম্বি ভাবে দ্বিখণ্ডিত হয়ে 2টা করে ক্রোমাটিডে পরিণত হয়। এই ঘটনা আমরা ঘটতে দেখেছি প্রোফেজ দশায়। তাই আমরা প্রোফেজ দশার সংক্ষেপে মনে রাখতে পেরেছি এরকম যে ক্রোমাটিন ক্রোমোজোমে পরিণত হয়, আর ক্রোমোজোম লম্বালম্বি ভাবে দ্বিবিভাজিত হয়ে ক্রোমাটিডে পরিণত হয়। প্রত্যেকটা ক্রোমোজোমের এই 2টাকে বলা হয় এক একটা ক্রোমাটিড। এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা একটা ক্রোমাটিড, আবার এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা একটা ক্রোমাটিড। এই ক্রোমোজোমে এই মুহূর্তে 2টা ক্রোমাটিড আছে। যারা গতকালকে ক্লাস করো নাই তারা যদি রেকর্ড দেখে থাকো তাহলে ঠিক আছে, কিন্তু যদি রেকর্ডও দেখে না থাকো তাহলে তারা কিন্তু এখন বুঝতে পারছো না। হ্যাঁ, তো আমি সেটা চাই না যে এরকমও থাকুক কেউ যে ক্লাসও করবে না রেকর্ডও দেখবে না, এরকম তো আমি আশাই করি না। কেউ হয়তো সমস্যার কারণে ক্লাস না করতে পারো, কিন্তু সে অবশ্যই রেকর্ড দেখে নিবা। তো যাই হোক, এই ঘটনাটা ঘটে প্রোফেজ দশায়। সরু ক্রোমাটিন প্রথমে পেঁচিয়ে খাটো আর মোটা ক্রোমোজোম হয় এরকম। এই যে একটা ক্রোমাটিন চিকন যখন থাকে তাকে বলে ক্রোমাটিন। সে প্রথমে এরকম হয়, খাটো আর মোটা ক্রোমোজোম তার নাম হয়, এটা তার সেন্ট্রোমিয়ার, এই 2টা হচ্ছে তার বাহু। প্রত্যেকটা বাহু এরকমের লম্বালম্বি ভাবে 2 ভাগ হয়ে যায়, এই একটা ভাগ এই একটা ভাগ, এখানে জোড়া লাগানো থাকে। তখন প্রত্যেকটা ক্রোমোজোম এরকম 2টা
অনুদৈর্ঘ্য ভাগে ভাগ হয়ে যায়। যেমন এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা একটা ভাগ, আর এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা একটা ভাগ, এখানে জোড়া লাগানো আছে। এক একটা ক্রোমোজোম এরকমের দুই ভাগে ভাগ হয়ে যায়, এটা একটা ভাগ আর এটা আরেকটা ভাগ। প্রত্যেকটা ভাগকে বলা হয় এক একটা ক্রোমাটিড। এইভাবে প্রত্যেকটা ক্রোমোজোম দুইটা করে ক্রোমাটিডে পরিণত হয় প্রোফেজ দশায়। প্রোমেটাফেজ দশায় আমরা যেটা দেখেছি গতকালকে, এই যে নিউক্লিয়ার মেমব্রেন আর এই যে নিউক্লিওলাস সেটা পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়। তারপরে কোষের ভেতরে প্রোটিন দিয়ে তৈরি, প্রোটিনের সুতা দিয়ে তৈরি এরকম একটা স্ট্রাকচার তৈরি হয়, আবির্ভূত হয়। এই স্ট্রাকচারটাকে বলা হয় মাকু যন্ত্র, ইংরেজিতে বলা হয় স্পিন্ডেল অ্যাপারাটাস। এই মাকু যন্ত্রের ভেতরে দুই রকমের সুতা থাকে, দুই রকমের তন্তু থাকে। এক রকমের তন্তু বা সুতার মধ্যে কোনো একটা জায়গায় একটা গ্যাপ বা ফাঁকা জায়গা থাকে, আর এক রকমের তন্তু বা সুতার মধ্যে কোনো রকমের কোনো ফাঁকা জায়গা থাকে না। যে সুতার মধ্যে ফাঁকা জায়গা থাকে বা গ্যাপ থাকে ওই সুতাকে বলা হয় ক্রোমোজোমাল সুতা, ক্রোমোজোমাল তন্তু বা ট্র্যাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু। নামগুলোর পেছনে কারণ হচ্ছে এই ছিদ্রের মধ্যেই আইসা ওই ক্রোমোজোম গুলো ঢুকে পড়বে। প্রত্যেকটা ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার আছে সেই সেন্ট্রোমিয়ারের ওখানে দুইটা প্রোটিন আছে, নাম কাইনেটোকোর। সেই প্রোটিনের মাধ্যমে ক্রোমোজোম গুলো এসে এক একটা ক্রোমোজোম এক একটা ক্রোমোজোমাল তন্তুর ছিদ্রের মধ্যে এসে ঢুকে পড়বে। যেমন এখানে দুইটা ক্রোমোজোম ছিল, এই ক্রোমোজোমটা এখানে, আবার এটা এখানে, দুইটা ক্রোমোজোম দুইটা তন্তুর মধ্যে বা সুতার মধ্যে ঢুকে পড়েছে। যে তন্তু বা সুতার মধ্যে ক্রোমোজোম এসে প্রবেশ করে সেই তন্তুর নাম ক্রোমোজোমাল তন্তু। ক্রোমোজোমকে সে আকর্ষণ করে ওর ভেতরে ঢোকার জন্য, এই জন্য তার আরেক নাম হচ্ছে আকর্ষণ তন্তু। আবার ট্র্যাকশন ফাইবারও বলা হয়। ট্র্যাকশন মানে সংকোচন প্রসারণ, এই তন্তুগুলো সংকুচিত হতে পারে, প্রসারিত হতে পারে, এই জন্য নাম ট্র্যাকশন ফাইবার। আর যে তন্তুর মধ্যে কোথাও কোনো ফাঁকা জায়গা নাই সেই তন্তুর নাম হচ্ছে মাকু তন্তু। সে শুধুমাত্র মাকু তৈরিতেই অংশগ্রহণ করেছে, আর তার কোনো কাজ নাই, এই জন্য তাকে বলা হয় মাকু তন্তু বা স্পিন্ডেল ফাইবার। এই রকমের একটা মাকু তৈরি হয়, তার ভিতরে ক্রোমোজোম গুলো ঢোকে। সেই ঘটনা ঘটে প্রোমেটাফেজ দশায়। যেটা আমরা গত ক্লাসে বলেছি, প্রত্যেকটা দশার মধ্যে একটা মূল কথা আমরা বক্সে লিখে দিয়েছি। প্রোমেটাফেজের মূল কথা হচ্ছে মাকু তৈরি, মাকুর সাথে ক্রোমোজোমের সংযুক্তি। আর বাকি কথাগুলো আমরা নোটের মধ্যে দিয়ে দিয়েছি, মূল কথাটা মনে পড়লেই বাকি সব কথা লেখা যাবে। এবার আমরা পড়বো আজকের প্রথম দশা, মেটাফেজ। গতকালকে 1 প্রোফেজ 2 প্রোমেটাফেজ শেষ হয়েছে। আজকে আমরা যে দশাটা এখন লিখবো বা পড়বো তার নাম হচ্ছে মেটাফেজ। তাহলে মেটাফেজ কথাটা লিখে আন্ডারলাইন করে হাইফেন দাও। আমরা একটা ছবি আঁকবো। অনেকে চাইলে রাফ খাতার মধ্যেও ছবি আঁকতে পারো, আবার যদি কেউ ভালো আঁকো সরাসরি নোট খাতার মধ্যেও ছবি আঁকতে পারো। প্রত্যেকটা দশার জন্য একটা ছবি আমরা ডান পাশে আঁকবো, বর্ণনা আমরা বাম পাশে দেব। যেমন এই মেটাফেজ দশার ছবি আমি এখন আঁকছি। আমি আমার সুবিধা মতো যেখানেই আঁকি না কেন, তুমি তোমার নোটে সবসময় ডান পাশে ছবি রাখবা, বাম পাশে বর্ণনা দিবা। আমরা মেটাফেজ দশার ছবি আঁকতে যাচ্ছি। তোমরা জানো নিশ্চয়ই, একটু আগে আমি বলেছি এই ক্রোমোজোমাল তন্তুর আরেকটা নাম হচ্ছে ট্র্যাকশন ফাইবার। বলেছি না বলিনি? বলো। বলেছেন স্যার। বলেছি। ট্র্যাকশন শব্দের অর্থ হচ্ছে সংকোচন প্রসারণ। ট্র্যাকশন মানেই সংকোচন প্রসারণ, টানাটানি করা, সোজা কথা। তুমি যদি কখনো পঙ্গু হাসপাতালে যাও তাহলে দেখবা যে অসংখ্য রোগী হাসপাতালে বিছানায় শুয়ে আছে, তো তাদের পা বা হাত ভাঙছে, বিশেষ করে পা যদি ভাঙে তো ওই পায়ের হাড়গুলো যাতে স্থির মতো জায়গা মতো রাখে, সে নাড়াতে না পারে, সেই জন্য রশির সাথে দেখবা কোনো একটা ভারী জিনিস বেঁধে ঝুলিয়ে দিয়েছে, যাতে করে সে ওই পা বা হাতটা নাড়াতে না পারে এবং হাতটা জায়গা মতো এসে সেট হয়। তখন ওই রশি দিয়ে যে টানা দেয় ওটাকে বলে ট্র্যাকশন। ট্র্যাকশন শব্দের অর্থই হচ্ছে টানা দেওয়া বা টানাটানি করা। তো যেহেতু এই ক্রোমোজোমাল তন্তুর আরেকটা নাম হচ্ছে ট্র্যাকশন ফাইবার, তাহলে বোঝাই যায়
এই তন্তুটা সংকোচন প্রসারণ হয়ে টানাটানি করতে পারবে। কাকে টানাটানি করবে? করবে হচ্ছে ওই তন্তুর মধ্যে ঢুকে থাকা ক্রোমোজোমকে। টানাটানি করতে করতে এই ক্রোমোজোমটাকে এইখানে নিয়ে আসবে, আবার এই ক্রোমোজোমটাকে এখানে নিয়ে আসবে। প্রত্যেকটা ক্রোমোজোম তার সেন্ট্রোমিয়ারটাকে এই মাকুর মাঝখানে, মানে নিরক্ষীয় জায়গায় বা বিষুবীয় অঞ্চল যেটাকে বলে সেই বরাবর নিয়ে আসবে। মাকুর যে সবচেয়ে চওড়া জায়গা ওটাকে বলা হয় নিরক্ষীয় অঞ্চল বা বিষুবীয় অঞ্চল, সেই বরাবর এই ক্রোমোজোম গুলোকে নিয়ে আসবে। তাহলে সেই ছবিটা কেমন হবে দেখতে? আমরা সেই ছবিটা আঁকছি এখন। কঠিন কিছু না, ছবি কিন্তু সহজ। কোষ বিভাজনের ছবিটাই আসল। ছবি মনে রাখলেই তুমি বর্ণনা নিজেও দিতে পারবা। পরীক্ষার সময় ছবি আঁকতেও হবে, আবার এমনও করতে পারে ওরা হয়তো ছবি দিয়েই কোনো একটা উদ্দীপক তৈরি করে তোমাকে প্রশ্ন করবে। মনে করে এই হচ্ছে আমাদের মাকু, তাহলে এই জায়গাটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল, তাই না? এই সূত্রটা একটু উপরে আঁকা উচিত ছিল। তাহলে এখন আমার দুইটা ক্রোমোজোম আছে, দুইটা ক্রোমোজোমেরই সেন্ট্রোমিয়ার এই মাকুর মাঝখানে আমাকে শো করতে হবে। এই একটা করলাম, তার বাহুগুলো তুমি যে কোনো দিকে শো করো, সমস্যা নাই, কিন্তু সেন্ট্রোমিয়ারটা তোমাকে মাঝখানে দেখাতে হবে। এইটাই ঘটে এই মেটাফেজ দশায়। এই যে ক্রোমোজোম গুলোকে টানাটানি করতে করতে মাকুর মাঝখানে নিয়ে আসা হয়, এই প্রক্রিয়াটাকে বলা হয় মেটাকাইনেসিস। আর মেটাকাইনেসিস ঘটে বলেই এই দশাটার নামও হচ্ছে মেটাফেজ। আমি বুঝাইতে পারছি না পারি নাই? জি স্যার। কথাটা কি বুঝতে পারছো না পারো নাই? মেটাফেজ দশার বলছি নাম স্যার। কেন রাখা হয়েছে মেটাফেজ? এই মেটাকাইনেসিস শব্দটার জন্য। এই যে ক্রোমোজোম গুলোর সেন্ট্রোমিয়ারকে টেনে মাঝখানে নিয়ে আসছে মাকুর, এই প্রক্রিয়াটার নামই মেটাকাইনেসিস। আর মেটাকাইনেসিস যে দশায় ঘটে সেই দশার নামই হচ্ছে মেটাফেজ। তাহলে আমরা এবার ছবি আঁকা হয়ে গেল, এবার এই মেটাফেজ দশার বর্ণনাটা দিব। নাম্বার 1 লেখো ক্রোমোজোমাল তন্তুর, এটা নাম্বার 1 কি রকম দেই আমরা? মেটাফেজ যদি রোমান সংখ্যা দেই তাহলে এখানে 1 2 দিতে হবে, অথবা মেটাফেজের জন্য যদি নাম্বার 3 দেই তাহলে এখানে আমরা রোমান 1 2 দিতে পারবো। জানি না কি ব্যবহার করছো, প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ, সেই জন্য কি সংখ্যা ইউজ করছো, রোমান না অন্য কিছু? এখানে চাইলে তুমি ক খ ব্যবহার করতে পারো। মেটাফেজের জন্য রোমান দিব 3, প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ ওই জন্য কি রোমান সংখ্যা? একটু বলো। জি স্যার। তোমার তো নেট খারাপ, শুনলাম না। নেটের সমস্যা, অন্য কেউ বলো। স্যার 1 2 1 2 3 সমস্যা অন্য কেউ বলো। 4 5 6 হ্যাঁ 1 2 এরকম প্রোফেজ মেটাফেজ। স্যার 1 2 3 4 5 ঠিক আছে, আচ্ছা তাহলে এটা 1, এটা 2, এটা 3, সমস্যা নাই। প্রোফেজের জন্য দিব 1, মেটাফেজের জন্য 2, আর মেটাফেজের জন্য 3। অঙ্কে বা গাণিতিক 1 2 3 দাও বা 1 2 3 দাও, এইখানে রোমান সংখ্যা ইউজ করো, সমস্যা নাই। কথা বলো না, যে কথা বলতে যাচ্ছ তার নেটের সমস্যা, কথা বলো না। নেটের সমস্যা থাকলে কথা ভালো শোনা যায় না, অনেকক্ষণ ধরে এটা রেজোনেন্স চলতে থাকে। আচ্ছা এখন মেটাফেজ দশা লেখো। আমার কথা পরিষ্কার যদি শুনতে না পাও পরে রেকর্ডটা দেখে নিবা, তাহলে সমস্যা থাকবে না। মেটাফেজ দশার নাম্বার 1 পয়েন্ট লেখো, ক্রোমোজোমাল তন্তুর অব্যাহত সংকোচন প্রসারণের ফলে, সংকোচন হাইফেন প্রসারণের ফলে, ক্রোমোজোমাল তন্তুর অব্যাহত সংকোচন প্রসারণের ফলে, ক্রোমোজোমাল তন্তুর অব্যাহত সংকোচন প্রসারণের ফলে
প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার মাকুর মাঝখানে বা বিষুবীয় অঞ্চলে এসে অবস্থান গ্রহণ করে। যাহা মাঝখানে তাহাই বিষুবীয় অঞ্চল, ইকুয়েটোরিয়াল রিজিয়ন বলে। আবার তাকে আবার নিরক্ষীয় অঞ্চল বলে, ইকুয়েটোরিয়াল রিজিয়ন। ক্রোমোজোমাল তন্তুর অব্যাহত সংকোচন প্রসারণের ফলে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার মাকুর বিষুবীয় অঞ্চলে এসে অবস্থান গ্রহণ করে এবং এই প্রক্রিয়াকে মেটাকাইনেসিস বলে। এই শব্দটা লেখো, META, মেটা, KINESIS, মেটাকাইনেসিস বলে। ক্রোমোজোমাল তন্তুর অব্যাহত সংকোচন প্রসারণের ফলে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার মাকুর মাঝখানে বা বিষুবীয় অঞ্চলে এসে অবস্থান গ্রহণ করে এবং এই প্রক্রিয়াকে মেটাকাইনেসিস বলে। দাঁড়ি লিখতে পারছো? বলো লিখতে পারছো কিনা? জি স্যার। নাম্বার 2 লেখো, 2 নাম্বার পয়েন্টে লেখো। কোষ বিভাজনের এই পর্যায়ে ক্রোমোজোম সমূহকে সবচেয়ে বেশি খাটো ও মোটা দেখা যায়। কোষ বিভাজনের এই পর্যায়ে ক্রোমোজোম সমূহকে সবচেয়ে বেশি খাটো ও মোটা দেখা যায়। এটা লেখো 2 নাম্বার পয়েন্ট। কোষ বিভাজনের এই পর্যায়ে ক্রোমোজোম সমূহকে সবচেয়ে বেশি খাটো ও মোটা দেখা যায়। লিখছো সবাই? কোষ বিভাজনের এই পর্যায়ে ক্রোমোজোম সমূহকে সবচেয়ে বেশি খাটো ও মোটা দেখা যায়। লিখতে পারছো? বলো না লিখছো কিনা? আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করব, ওই ছবির নিচে একটা বক্সে আমরা বা এই পয়েন্টের নিচে আমরা একটা বক্সের মধ্যে মূল কথাটা লিখে রাখবো। প্রত্যেকটা ধাপেরই মূল কথা আমরা লিখেছি। মেটাফেজ দশার মূল কথা লেখো, একটা মাত্র শব্দ, সেটা হচ্ছে মেটাকাইনেসিস। মূল কথাটা কেন লেখা হচ্ছে, পরীক্ষার সময় তুমি এটা লিখবা না। তুমি জানো প্রোমেটাফেজের মূল কথা, মাকু যন্ত্রের আবির্ভাব, মাকুর সাথে ক্রোমোজোমের সংযুক্তি, এটা হচ্ছে প্রোমেটাফেজের মূল কথা। মেটাফেজের মূল কথা কি বললাম? মেটাকাইনেসিস, মানে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার গুলো মাঝখানে চলে আসলো। সবশেষে মূল কথাগুলো বললে একটা ধারাবাহিক ঘটনা মনে পড়ে যাবে, তাহলে আর তোমার কোনো গ্যাপ হবে না, তুমি ঠিকমতো মনে রাখতে পারবা বা লিখতে পারবা। এবার আমরা মাইটোসিসের 4 নাম্বার পর্যায়ে লিখব। এই পর্যায়ের নাম অ্যানাফেজ। অ্যানাফেজ। আমরা একটু আগে যে ছবিটা এঁকেছিলাম, সেই ছবিটা আমাদের মনে আছে কিনা জানি না। ছবিটা ছিল এরকম। প্রত্যেকটা দশার ছবি মনের মধ্যে এত স্ট্রং ভাবে থাকতে হবে যেন চাইলেই মোমেন্টের মধ্যে ছবিটা এঁকে ফেলা যায়, ভেতরে কোনো কনফিউশন কাজ না করে যে আমি কি ওই দশার ছবিটা আঁকতে পারবো, আঁকলে কি সেটা সঠিক হবে, সুন্দর হবে না হবে না, নাকি ভুল হবে। দেখো হয়ে গেছে, 1 সেকেন্ডের মধ্যে আমি 20 সেকেন্ডের মধ্যে আমি অ্যানাফেজ দশার এই মেটাফেজ দশার ছবি এঁকে ফেলেছি। এটা কিন্তু মেটাফেজ দশার ছবি। এটা এখানে কেন আঁকলাম? যেহেতু আমি পৃষ্ঠা বদল করে পরের পৃষ্ঠায় চলে আসছি, আগের ছবিটা আমার চোখের সামনে থাকলে আমি পরিবর্তনটা দেখাতে পারবো যে ছিল এরকম, হচ্ছে এরকম।
সেই পরিবর্তনটাই আমরা ভাষায় প্রকাশ করব। আমরা এবার অ্যানাফেজ দশার ছবিটা দেখব। অ্যানাফেজ দশায় আসলে কি হয় প্রথমে বলে নেই। অ্যানাফেজ দশায় কি হয়, এই যে ক্রোমোজোমটা আটকে আছে তার সেন্ট্রোমিয়ারের মাধ্যমে এই ক্রোমোজোমাল তন্তুর সাথে, দেখো এই ছবিটা না থাকলে আমি কি দেখাতে পারতাম? এবার এই যে ক্রোমোজোমাল তন্তু তার এই অর্ধেক অংশ এই মেরুর দিকে সংকুচিত হতে থাকে। আমি তো বলেইছি ক্রোমোজোমাল তন্তুর আরেক নাম ট্রাকশন ফাইবার। ট্রাকশন মানে সংকোচন প্রসারণের ক্ষমতা তার আছে। তাহলে এই অংশটুকু এই দিকে সংকুচিত হতে থাকে আর এই অংশটুকু এই মেরুর দিকে সংকুচিত হতে থাকে। এক অর্ধেক অংশ তার এই মেরুর দিকে, আর এক অর্ধেক অংশ তার নিকটস্থ মেরুর দিকে সংকুচিত হতে থাকে। তাহলে কি হয়, ক্রোমোজোমটা যেখানে লাগানো আছে সেন্ট্রোমিয়ারের মাধ্যমে ওখানে একটা টান তৈরি হয়। এরকম বিষয়টা, ধরো এই হচ্ছে আমার ক্রোমোজোমটা, এই হচ্ছে আমার ক্রোমোজোমটা, খেয়াল করো। আর এই হচ্ছে আমার ক্রোমোজোমাল তন্তুটা। এখন মনে করো এই দিকে সে সংকুচিত হচ্ছে, তাহলে কি হবে, আবার এই অর্ধেক অংশ এই দিকে সংকুচিত হচ্ছে, তাই না? তাহলে কি হবে, এখানে একটা টান তৈরি হবে। প্রত্যেকটা ক্রোমোজোমের অর্ধেক অংশ ক্রোমোজোমাল তন্তু উপরের দিকে টান দিচ্ছে আর বাকি অর্ধেক অংশ নিচের দিকে টান দিচ্ছে। সেন্ট্রোমিয়ার এখান থেকে ছিঁড়ে যাবে। ছিঁড়ে গেলে এই যে ক্রোমাটিডটা এটা একটা ক্রোমোজোম হয়ে যাবে, আবার এই ক্রোমাটিডটাও একটা আলাদা ক্রোমোজোম হয়ে যাবে। যখন হয়ে যাবে, ধরো হয়ে গেল, এই একটা ক্রোমোজোম তার দুইটা ক্রোমাটিড দিয়ে দুইটা ক্রোমোজোমে পরিণত হলো, এই হলো। এখন কি হবে, এই যে ক্রোমোজোমাল তন্তু যে এই দিকে সংকুচিত হচ্ছে সেই ক্রোমোজোমটাকে টানতে টানতে এদিকে নিয়ে যাবে, আর এই যে ক্রোমোজোমাল তন্তু যে উপরের দিকে সংকুচিত হচ্ছে সেই ক্রোমোজোমটাকে টানতে টানতে উপরের দিকে নিয়ে যাবে। ঠিক আছে, নিয়ে যখন যেতে চাইবে তখন এই যে ক্রোমোজোমটা উপরের দিকে যেতে চাইবে সেটাকে দেখতে এরকম মনে হবে, কারণ সেন্ট্রোমিয়ারটাকে ধরে টানতে টানতে উপরে নিয়ে যাচ্ছে, এই টানতে টানতে উপরে নিয়ে যাচ্ছে। আর এই যে ক্রোমোজোমটাকে নিচের দিকে নিয়ে যাচ্ছে তাকেও যেহেতু সেন্ট্রোমিয়ার ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে ওই ক্রোমোজোমাল তন্তু, তাই সেন্ট্রোমিয়ারটা সামনে সামনে যাবে, তার বাহুটা এরকম পেছনের দিকে ঝুলে পড়বে। তার মানে এই ক্রোমোজোমটা উপরের দিকে যাওয়ার সময় তাকে এরকম দেখাবে, আবার এই ক্রোমোজোমটা নিচের দিকে যাচ্ছে বলে তাকে এরকম দেখাবে। সবসময় যেদিকে যাচ্ছে, যে মেরুর দিকে যাচ্ছে, সেন্ট্রোমিয়ার থাকবে সেই মেরুর দিকে, বাহুগুলো তার পেছনে ঝুলে পড়বে। এই ঘটনাটা ঘটবে অ্যানাফেজ দশায়। তাহলে আমরা সেই ছবিটা আঁকবো। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, আমরা যে এই প্রত্যেকটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দেখাই, এই যে ধরো একটা ক্রোমোজোম তার সেন্ট্রোমিয়ার হচ্ছে এটা, এরকম একটা গোল্লা দিয়ে বলি এটা সেন্ট্রোমিয়ার। আসলে সেন্ট্রোমিয়ারের জায়গাটা তো ওরকম গোল কিছু না, তাড়াতাড়ি দেখানোর জন্য এখানে একটা গোল দিয়ে বলি এটাই হচ্ছে সেন্ট্রোমিয়ার। কিন্তু আমরা তো জানি সব ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার কিন্তু মাঝখানে থাকে না। যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার মাঝখানে থাকে তাকে বলে মেটাসেন্ট্রিক। যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা মাঝখান থেকে একটু সাইডের দিকে সরে থাকে তাকে বলে সাব মেটাসেন্ট্রিক। সাব মেটাসেন্ট্রিক। যে সেন্ট্রোমিয়ারটা আরো একটু বাহুর দিকে সরে যেতে থাকে তখন তাকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক। এগুলোর আবার বাংলা শব্দও আছে, আমি ইংরেজিটাই বাংলায় লিখছি। যেমন মেটাসেন্ট্রিকের বাংলা হচ্ছে মধ্যকেন্দ্রিক, সাব মেটাসেন্ট্রিকের বাংলা হচ্ছে উপমধ্য কেন্দ্রিক, অ্যাক্রোসেন্ট্রিকের বাংলা হচ্ছে তোমার সম্ভবত উপপ্রান্ত কেন্দ্রিক। উপপ্রান্ত কেন্দ্রিক, প্রান্তের কাছাকাছি, একেবারে প্রান্ত না, উপপ্রান্ত কেন্দ্রিক। আবার কোন কোন ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার একেবারে এক প্রান্তেও থাকতে পারে, তখন সেই ক্রোমোজোমকে বলে টেলোসেন্ট্রিক। এগুলো আমরা প্রথম চ্যাপ্টারে ক্রোমোজোমের ওখানে পড়ে আসছি। মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, এই 4 রকমের হয়ে থাকে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে ক্রোমোজোমের নাম। তো এখন তোমার কোষের ভিতরে কিন্তু এই 4 রকমের বিভিন্ন রকমের ক্রোমোজোম থাকতে পারে, কোনটা মেটাসেন্ট্রিক, কোনটা সাবমেটাসেন্ট্রিক, কোনটা অ্যাক্রোসেন্ট্রিক, কোনটা টেলোসেন্ট্রিক, এরকম থাকতে পারে। এখন যে ক্রোমোজোমটা মেটাসেন্ট্রিক তাকে যখন টানতে শুরু করে উপরের দিকে তখন তো তার দুইটা বাহু সমান এরকম ঝুলে পড়ে, অথবা তাকে যখন নিচের দিকে টানতে থাকে তার তো দুইটা বাহু সমান, ওই সেন্ট্রোমিয়ার ধরে টানতে থাকে, বাহু দুটো পিছনে ঝুলে পড়ছে, তখন ওই ক্রোমোজোমটাকে দেখতে ভি এর মতো মনে হয়, অথবা উল্টানো ভি এর মতো মনে হয়, এরকম। এই যে এটা ভি এর মতো। কিন্তু কোন একটা ক্রোমোজোম যদি সাবমেটাসেন্ট্রিক হয় তখন তো তার একটা বাহু ছোট আর একটা বাহু বড় হয়,
ঠিক কিনা বলো? তখন তাকে জি দেখতে স্যার। এল এর মতো মনে হয়। যে ক্রোমোজোমটা দেখতে সাবমেটাসেন্ট্রিক তাকে দেখতে এল এর মতো মনে হয়। আচ্ছা, আবার কোন কোন ক্রোমোজোম আছে অ্যাক্রোসেন্ট্রিক, তাকে দেখলে কি রকম হবে? তাকে যখন টানতে থাকবে তখন তো তার একটা বাহু অনেক বড় আর একটা বাহু অনেক ছোট। হ্যাঁ, ও না সরি, আমি ভুল বলছি। যখন সাবমেটাসেন্ট্রিক হয় তখন তাকে জে এর মতো দেখায়। জে জে এটাকে বলা হয় জে, জে এর মতো দেখায়। সাবমেটাসেন্ট্রিকটাকে বলা হয় জে এর মতো। আর অ্যাক্রোসেন্ট্রিক যেটা, ওটাকে দেখতে মনে হয় এল এর মতো। এল, অ্যাক্রোসেন্ট্রিকটাকে বলা হয় এল এর মতো। আর যেটা টেলোসেন্ট্রিক, যার সেন্ট্রোমিয়ার একদম বাহুর প্রান্তে থাকে, তাকে যখন ধরে টান দেয় তখন তাকে আই এর মতো দেখায়। এই হচ্ছে ব্যাপারটা। এই কথাগুলো আমরা সব বর্ণনার মধ্যে আনবো। এই অ্যানাফেজের ছবির মধ্যে প্রথমে আঁকবো যে কোনোটাকে ভি এর মতো, কোনোটাকে জে এর মতো, কোনোটাকে এল এর মতো, কোনোটাকে আই এর মতো। শুধু ওই কথাগুলো আমরা নোটের মধ্যে আনবো, ঠিক না? তাহলে আমরা এখন ছবিটা আঁকতে হয়। অ্যানাফেজ দশার ছবি আমরা আঁকবো। এই যে ক্রোমোজোমাল তন্তু যেমন সংকুচিত হয়ে মেরুর কাছে চলে গেছে, আর সাথে সাথে মাকু তন্তুগুলো কিন্তু ওই অনুযায়ী বিভক্ত হয়ে দুই মেরুর দিকে সরে গেছে। এই ছবিটা হবে এরকম। তারপরে কি, প্রত্যেকটা ক্রোমোজোমকে দুইটা ভাগ করবো। এই যে এটাকে দুই ভাগ করবো, অর্ধেক ওইদিকে যাচ্ছে দেখাবো, অর্ধেক এদিকে যাচ্ছে দেখাবো। তো এখানে দেখাই অর্ধেক ওইদিকে যাচ্ছে, এই তার বাহু ঝুলে পড়তেছে এই। তাহলে আর অর্ধেক হচ্ছে এখানে, এবার তার বাহু ঝুলে পড়বে এরকম। এইটা যদি মেটাসেন্ট্রিক হয় এটাও মেটাসেন্ট্রিক হবে, কারণ এই দুটো তো একই সাথে ছিল আগে। এইটাকে মেটাসেন্ট্রিক, এটাকে সাবমেটাসেন্ট্রিক এরকম আঁকা যাবে না। যে একটা ক্রোমোজোম থেকে দুইটা ক্রোমোজোম হবে তার দুইটা কিন্তু একই রকম, কারণ দুইটা তো আগে একসাথেই ছিল। এই যে এটা তো অত আমাদের মানে কি বলা যায় ভুল হবে না আশা করি। আমরা আঁকার সময় সবগুলোই একই রকম আঁকি, সমস্যা কিছু নাই। সবগুলোকে আমি মেটাসেন্ট্রিকও দেখাতে পারবো, তাতে দোষের কিছু নাই। ঠিক আছে তো? এই জাস্ট ছবিটা তুমি এঁকে দাও, শেষ। আবার এখানে এই সুতাগুলো একসাথে ছিল এক সময়, সেটাও তুমি দেখাতে পারো। সুতার সংখ্যা কম বা বেশি তাতেও কোনো সমস্যা নাই। এই অনেক সময় আবার কোনো কোনো বইতে দেখবে এরকম ডট ডট দিয়ে এরকম এঁকে রাখছে, ওগুলো দেয়া না দেওয়া তোমার উপরে। তুমি দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই। এই যে এরকম ডট ডট বুঝাই দিচ্ছে যে এগুলো একসময় কাছাকাছি ছিল। মূল ছবি হচ্ছে এটা। এইটাই হচ্ছে অ্যানাফেজ দশটার ছবি। দেখো বুঝছো কিনা? আবার আঁকি, খুব সিম্পল। আমি সবসময় বলবো কোষ বিভাজনের সবসময় ছবিগুলো মনে রাখবা, ছবিতে যেন তোমার কোনো গ্যাপ না থাকে। এই তুমি প্রয়োজন বোধে এই দুইটা আগে আঁকো, এই দুইটার সাথে তুমি ক্রোমোজোম গুলো আগে দেখায় দাও। এই তারপরে অন্যান্য সুতাগুলো আস্তে আস্তে দিয়ে দাও, তাতেও সমস্যা নেই। এই এই হয়েছে না? এই দুইটা আঁকা, তারপর অন্য সুতা আরো এর সাথে দুই তিনটা লাগায় দাও, কেউ তোমাকে মারবে না। এই আঁকা শেষ। এইটা কোন দশার ছবি বলো? অ্যানাফেজ। অ্যানাফেজ। আশা করি ছবি আঁকতে তোমার নার্ভাসনেস কাজ করবে না। তুমি এবার বর্ণনাটা লিখে নাও। সিম্পল, ছবি আঁকতে কিন্তু 1 মিনিটও লাগে না, এক একটা দশার ছবি আঁকতে 1 মিনিটও লাগবে। কিন্তু ছবিটা অবশ্যই ভালো করে শিখবা, ছবি না হলে কিন্তু কোষ বিভাজন তুমি মনে রাখতে পারবে না। লেখো অ্যানাফেজ দশার বর্ণনা লেখো, নাম্বার 1। বর্ণনা লেখো অ্যানাফেজ দশার নাম্বার 1। লেখো প্রতিটি ক্রোমোজোমাল তন্তুর, নাম্বার 1 লেখো প্রতিটি ক্রোমোজোমাল তন্তুর, লিখতেছ? অ্যানাফেজ দশা লিখতেছ? প্রতিটি ক্রোমোজোমাল তন্তুর অর্ধেক অংশ
এক মেরুর দিকে এবং বাকি অর্ধেক অংশ অপর মেরুর দিকে সংকুচিত হতে থাকে। প্রতিটি ক্রোমোজোমাল তন্তুর অর্ধেক অংশ এক মেরুর দিকে এবং বাকি অর্ধেক অংশ অপর মেরুর দিকে সংকুচিত হতে থাকে। দাঁড়ি। প্রতিটি ক্রোমোজোমাল তন্তুর অর্ধেক অংশ এক মেরুর দিকে এবং বাকি অর্ধেক অংশ অপর মেরুর দিকে সংকুচিত হতে থাকে। লিখছা? এই কথাটা কি লিখতে পারছো? জি স্যার। প্রতিটি আবার বলছি, প্রতিটি ক্রোমোজোমাল তন্তুর অর্ধেক অংশ এক মেরুর দিকে এবং বাকি অর্ধেক অংশ অপর মেরুর দিকে সংকুচিত হতে থাকে। লিখছা? জি স্যার। দাঁড়ি। এর ফলে বুঝি না, আবার বলো। বাকি অপর অংশের পর কি? ও আচ্ছা, আবার বলি পুরোটা। প্রতিটি ক্রোমোজোমের অর্ধেক অংশ, প্রতিটি ক্রোমোজোমাল তন্তুর প্রতিটি ক্রোমোজোমাল তন্তুর অর্ধেক অংশ এক মেরুর দিকে, এই যে এখান থেকে ভাবো, এই ক্রোমোজোমাল তন্তুর এই অর্ধেক অংশ এই মেরুর দিকে আর এই অর্ধেক অংশ এই মেরুর দিকে সংকুচিত হচ্ছে, সেই কথাটা আমি এখন বলতে যাচ্ছি। প্রতিটি ক্রোমোজোমাল তন্তুর অর্ধেক অংশ এক মেরুর দিকে এবং বাকি অর্ধেক অংশ অপর মেরুর দিকে সংকুচিত হতে থাকে। শুনতে পাইছো? জি স্যার। দাঁড়ি। এবার লেখো সাথে, ওর সাথে লিখবা, আলাদা পয়েন্ট না, ওর সাথে লেখো। এর ফলে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বরাবর, এর ফলে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বরাবর ক্রোমাটিড দুইটি আলাদা হয়ে দুটি নতুন ক্রোমোজোমে পরিণত হয়। এর ফলে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বরাবর ক্রোমাটিড দুটি আলাদা হয়ে দুটি নতুন ক্রোমোজোমে পরিণত হয়। কথাটার মানেটা কি? কথাটার মানেটা কি? এই যে তোমরা দেখো না, এই তো হচ্ছে আমার ক্রোমোজোমটা, এই ছবিটার দিকে তাকাও, খাতার দিকে তাকাও, এই ক্রোমোজোমটা এখানে লাগানো আছে। তুমি বলছো এই অর্ধেক অংশ এদিকে টান দিতেছে, এই অর্ধেক অংশ এইদিকে টান দিতেছে, তাহলে কি হবে? এই বরাবর এখান থেকে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গেলে এই ক্রোমাটিড হয়ে যাবে একটা আলাদা ক্রোমোজোম আর এই ক্রোমাটিডটাও হয়ে যাবে একটা আলাদা ক্রোমোজোম। আমি এইমাত্র যে লাইনটা বলছি সেই লাইনটাই তাই বলছি। এর ফলে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বরাবর ক্রোমাটিড দুইটি আলাদা হয়ে দুটি নতুন ক্রোমোজোমে পরিণত হয়। এই ক্রোমাটিডটা একটা আলাদা ক্রোমোজোম হয়ে যায়, এই ক্রোমাটিডও একটা আলাদা ক্রোমোজোম হয়ে যায়। বুঝতে পারছো না পারো নাই? স্যার ঠিক আছে, এবার লেখো 2 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট লেখো। ক্রোমোজোমাল তন্তু সমূহ, ক্রোমোজোমাল তন্তু সমূহ সেন্ট্রোমিয়ার এর মাধ্যমে, ক্রোমোজোমাল তন্তু সমূহ সেন্ট্রোমিয়ারের মাধ্যমে ক্রোমোজোম সমূহকে
টেনে দুই মেরুর দিকে নিয়ে যেতে থাকে। ক্রোমোজোমাল তন্তুসমূহ সেন্ট্রোমিয়ারের সাহায্যে এই যে ক্রোমোজোমাল তন্তুসমূহ সেন্ট্রোমিয়ারের সাহায্যে ক্রোমোজোমগুলিকে টেনে দুই মেরুর দিকে নিয়ে যেতে থাকে। ক্রোমোজোমাল তন্তুসমূহ সেন্ট্রোমিয়ারের সাহায্যে, মানে সেন্ট্রোমিয়ারটাকে ধরে আর কি, ক্রোমোজোমাল তন্তুসমূহ সেন্ট্রোমিয়ারের সাহায্যে ক্রোমোজোমগুলিকে টেনে দুই মেরুর দিকে নিয়ে যেতে থাকে। লিখছো? জি স্যার। দাঁড়ি সাথেই লেখো মেরু অভিমুখে গমনরত, গমনরত মানে যারা যাচ্ছে আর কি, মেরু অভিমুখে গমনরত ক্রোমোজোমগুলিকে এ সময় মেরু অভিমুখে গমনরত ক্রোমোজোমগুলিকে এ সময় দেখতে ভি, এল, জে বা আই এর মতো দেখায়। মেরু অভিমুখে গমনরত ক্রোমোজোমগুলিকে এ সময় দেখতে ভি, এল, জে বা আই এর মতো দেখায়। কথাটা কি লিখতে পারছো? জি স্যার। মেরু অভিমুখে গমনরত ক্রোমোজোমগুলিকে এ সময় দেখতে ভি, এল, জে বা আই এর মতো দেখায়। লিখতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে একটা ব্রাকেট দাও ওইটা শেষে। ব্রাকেট দিছো? এই লাইনটা শেষে একটা ব্রাকেট দাও, ওই লাইনটা শেষে একটা ফার্স্ট ব্রাকেট দাও। দিছো? জি স্যার। ফার্স্ট ব্রাকেট দিয়ে তার মধ্যে লেখো মেটাসেন্ট্রিক ইকুয়াল টু ভি, কারণ এটা পরীক্ষার সময় আসে, তখন না পারলে তো অসুবিধা হবে। এবার লেখো সাব মেটাসেন্ট্রিক, এটা ব্র্যাকেটের মধ্যে থাকুক, এটা এমসিকিউ তে দেয় প্রায়। সাব মেটাসেন্ট্রিক ইকুয়াল টু হচ্ছে এল, আগেই আমি ঠিক বলছিলাম, পরে ভুল বলছি। সাব মেটাসেন্ট্রিক হচ্ছে এল, অ্যাক্রোসেন্ট্রিক হচ্ছে জে। ঠিকই আছে, এটা ঠিক আছে, এটা দেখে দেখে লেখো। অ্যাক্রোসেন্ট্রিক ইকুয়াল টু লেখো জে, আর টেলোসেন্ট্রিক ইকুয়াল টু লেখো আই। এই কথাটা ওই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখে দাও, যাতে এমসিকিউ তে আসলে তুমি পারো। স্যার কমপ্লিট। লিখছো? জি স্যার। আচ্ছা, নাম্বার 3 নাম্বারে লেখো ওই অ্যানাফেজ দশার পয়েন্ট দুইটা মনে হয় হয়েছে নাকি একটা হয়েছে? দুইটা হয়েছে। স্যার দুইটা। হ্যাঁ, এবার 3 নাম্বার পয়েন্টে লেখো ক্রোমোজোম সমূহ মেরু অভিমুখে গতিশীল থাকে বলে ক্রোমোজোম সমূহ মেরু অভিমুখে গতিশীল থাকে বলে
অ্যানাফেজ পর্যায়কে কোষ বিভাজনের গতি পর্যায় ও বলে। ক্রোমোজোম সমূহ মেরু অভিমুখে গতিশীল থাকে বলে অ্যানাফেজ পর্যায়কে কোষ বিভাজনের গতি পর্যায় ও বলে। পরীক্ষা যদি আসে যে মেটাফেজের গতি পর্যায়টি বর্ণনা করো, কারণ তুমি যদি এই শব্দটা না জানো তাহলে তুমি লিখতে পারবা যে অ্যানাফেজকে মিন করছে, তুমি বুঝবা। আবার বলি, হ্যাঁ, ক্রোমোজোম সমূহ এই পর্যায়ে গতিশীল থাকে বলে, ক্রোমোজোম সমূহ এই পর্যায়ে গতিশীল থাকে বলে অ্যানাফেজকে আবার গতি পর্যায় ও বলে। অ্যানাফেজকে কোষ বিভাজনের গতি পর্যায়ও বলে। লিখতে পারছো? জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি, এবার একটা নিচে একটা ছোট বক্সের মধ্যে অ্যানাফেজ দশাটা মনে রাখার জন্য কিছু সংকেত ব্যবহার করি। বেশি কিছুর দরকার নাই, খালি বক্সের মধ্যে তুমি লিখে রাখো VLJI। এইটা যদি তোমার মনে পড়ে তাহলে সব ঘটনাই তোমার মনে পড়বে, যে আসলে অ্যানাফেজ দশায় কি ঘটে। ক্রোমোজোম গুলো দুই মেরুর দিকে যেতে থাকে, যাওয়ার সময় তাদেরকে কাউকে ভিকে, কাউকে ভি এর মতো, কাউকে এল এর মতো, জে এর মতো বা এর মতো দেখায়। তার মানে অ্যানাফেজ দশার মূল কথাটা হচ্ছে VLJI। এইটা মনে থাকলেই তুমি সব মনে রাখতে পারবা, লিখতে পারবা। আমরা প্রত্যেকটা দশার মূল কথা মাঝে মধ্যে একটু মনে করার চেষ্টা করি। মনে করতে পারবা? প্রোফেজ দশার মূল কথা বলো। ক্রোমাটিন, ক্রোমোজোম, ক্রোমাটিড। প্রোফেজ দশা, এই যে মূল কথাগুলো সবসময় সবশেষে মনে রাখবা। ক্রোমাটিন, ক্রোমোজোম, ক্রোমাটিড। মনে আছে? সরু ক্রোমাটিন গুলো পেঁচিয়ে খাটো আর মোটা ক্রোমোজোম হয়ে যায়। তারপরে প্রত্যেকটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ব্যতীত বাহু প্রোফেজ দশায় কি জল বিয়োজনও ঘটতে থাকে? জল বিয়োজন তো ঘটেই, না হলে ক্রোমোজোম হয় কেমন করে? সেটা তো মনেই রাখবো আমরা। একটা ক্রোমাটিন যে ক্রোমোজোম হবে কিভাবে হবে? পেঁচাবে যখন, তখন তার ভেতর থেকে পানি বের হয়ে যাবে, ওটাই তো জল বিয়োজন। সেটা তো আমাদের নোটে আছে। প্রতিটি ক্রোমোজোম, প্রতিটি সরু ক্রোমাটিন গুলি পেঁচিয়ে জল বিয়োজন করে খাটো ও মোটা ক্রোমোজোমে পরিণত হয়। এটাই তো প্রোফেজের প্রথম পয়েন্ট। তুমি গতকালকে ক্লাস করো নাই মনে হয়, না? স্যার এই আমার এই বৃষ্টি হয় তো নেট পাওয়া যায় না স্যার, বারবার ডিসকানেক্ট হয়ে যায়। আর যারা ক্লাস মিস করবা বা নেটের ঝামেলা থাকবে তারা কিন্তু রেকর্ডটা পরে অবশ্যই দেখবা। রেকর্ড দেখে তোমার নোটের কোথাও গ্যাপ থাকলে সেটা কমপ্লিট করে নিবা, ঠিক আছে? ওকে স্যার। প্রোফেজের মূল কথা ছিল এরকম, সরু ক্রোমাটিন ক্রোমোজোম হয়ে যাবে, তারপরে প্রত্যেকটা ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত তার বাহু দুই ভাগে বিভক্ত হয়ে দুইটা করে ক্রোমাটিড, আমি এখানে লিখতে ভুল করছি, ক্রোমাটিড এরকম। এই যে সরু ক্রোমাটিনটা হয়ে যাবে খাটো আর মোটা ক্রোমোজোম। ক্রোমোজোমটা পরে সেন্ট্রোমিয়ার ব্যতীত এরকম দুই ভাগে তার বাহুটাকে ভাগ করে এরকম দুইটা করে ক্রোমাটিডে পরিণত হবে। এটা থেকে হবে এটা, এটা থেকে হবে এটা। এই ভাগটাকে বলা হয় একটা ক্রোমাটিড, আর এই ভাগটাকে বলা হয় আর একটা ক্রোমাটিড। এক একটা ক্রোমোজোমে দুইটা করে ক্রোমাটিড পাওয়া যায়। এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা একটা ক্রোমাটিড, একটাই ভাগ। আবার এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা একটাই ক্রোমাটিড, এখানে খালি জোড়া লাগানো। এটা হচ্ছে প্রোফেজের মূল কথা। তারপরে প্রোমেটাফেজের মূল কথা কি? স্যার মাকুযন্ত্র সৃষ্টি, তারপর স্যার মাকুযন্ত্র ক্রোমোজোম সংযুক্তি। এই যে দেখো, ও মনে করে বলতে পারছে, মাকুযন্ত্র তৈরি, কমা মাকুতে ক্রোমোজোম সংযুক্তি। এইটা হচ্ছে প্রোমেটাফেজের মূল কথা। একটা মাকুযন্ত্র তৈরি হবে, মাকুর সাথে সে ক্রোমোজোম গুলো আটকাবে। বর্ণনার মধ্যে তুমি ওগুলো লেখো,
মাকু তৈরিতে কি প্রোটিন লাগে, টিউবিউলিন প্রোটিন লাগে, সেটা উদ্ভিদের ক্ষেত্রে মাইক্রোটিউবিউল থেকে আসে, প্রাণীর ক্ষেত্রে সেন্ট্রিওল থেকে আসে। মাকু তৈরিতে 2 রকমের তন্তু লাগে, যে তন্তুগুলোর মাঝে ছিদ্র থাকে তাকে ক্রোমোজোমাল তন্তু বলে বা আকর্ষণ তন্তু বলে বা ট্র্যাকশন ফাইবার বলে, যে তন্তুর মধ্যে কোনো ছিদ্র নাই তাকে মাকু তন্তু বলে। তারপরে প্রত্যেকটা ক্রোমোজোম তার সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোর নামক প্রোটিনের মাধ্যমে ওই মাকুর ক্রোমোজোমাল তন্তুর ছিদ্রের মধ্যে এসে ঢুকে পড়ে। ঘটনাটা তুমি বর্ণনা করবা সেটা তো সমস্যা নাই, কিন্তু মূল কথাটা এইভাবে অল্প কথায় মনে রাখবে, মাকু যন্ত্র তৈরি, মাকুতে ক্রোমোজোম সংযুক্তি। তাহলে হয়ে গেল প্রোমেটাফেজ। তারপরে মেটাফেজ কিভাবে মনে রাখবা? মেটাফেজের মূল কথা একটাই, কি সেটা? মেটাকাইনেসিস। ওই যে ক্রোমোজোম গুলোকে টানাটানি করতে করতে মাকুর মাঝখানে নিয়ে আসা হবে, প্রত্যেকটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার মাকুর মাঝখানে চলে আসবে, নিরক্ষীয় অঞ্চলে চলে আসবে, সেই প্রক্রিয়াটার নামই হচ্ছে মেটাকাইনেসিস। এটাই ঘটবে মেটাফেজ দশায়। এই বর্ণনা যদি মনের মধ্যে থাকে, ছবি তুমি এমনি আঁকতে পারবে। সবশেষে আমরা অ্যানাফেজ পড়লাম এই মাত্র, সেখানে আমি কি বললাম? ভি এল জে আই। এটা মনে পড়লেই তো তোমার বুঝে যায় যে প্রত্যেকটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের ওখান থেকে এবার 2 ভাগ হয়ে যাবে। তাহলে এক একটা ক্রোমোজোম 2টা করে ক্রোমোজোম হয়ে যাবে। অর্ধেক ক্রোমোজোম যাবে এক মেরুর দিকে, আর অর্ধেক ক্রোমোজোম যাবে আরেক মেরুর দিকে। যাওয়ার সময় কি করবে? সেন্ট্রোমিয়ার গুলো যাবে সামনে সামনে, বাহুগুলো পিছনে ঝুলে পড়বে। সেন্ট্রোমিয়ার যদি মাঝখানে থাকে মানে মেটাসেন্ট্রিক হয়, দেখতে ভি এর মতো লাগবে। যদি সাবমেটাসেন্ট্রিক হয় এল এর মতো লাগবে। অ্যাক্রোসেন্ট্রিক হলে দেখতে জে এর মতো লাগবে, আর টেলোসেন্ট্রিক হলে দেখতে আই এর মতো লাগবে। তাহলে আমরা ভি এল জে আই মনে রাখলেই অ্যানাফেজ দশা মনে চলে আসবে, বর্ণনা দিতে পারবো। ঠিক আছে না ঠিক নাই? স্যার ঠিক আছে। প্রত্যেকটা দশার শেষে মূল কথাটা বারবার মনে রাখবে। আর এই মাইটোসিসটা যদি তুমি এখন ভালোভাবে মনের মধ্যে নিতে পারো, যে প্রোমেটাফেজ মানেই অমুক ঘটনা, মেটাফেজ মানেই অমুক ঘটনা, তাহলে তুমি মিওসিস তোমার জন্য সোজা হয়ে যাবে। এইটার উপরে ভিত্তি করেই আমি তোমাদের মিওসিস পড়াবো। এই একই জিনিস ওখানেও আছে, হয়তো একটু ভিন্ন রকম ভাবে আছে। মাইটোসিস যদি তুমি ভালো করে বোঝো, তাহলে মিওসিস তোমার বুঝতে কোনো অসুবিধা হবে না। কিন্তু মাইটোসিসের প্রোফেজে কি ঘটে, মেটাফেজে কি ঘটে, অ্যানাফেজে কি ঘটে, সেটা যদি তোমার মাথায় না থাকে, তাহলে মিওসিসের ওখানেও তুমি লিখতে পারবে না। সেজন্য মাইটোসিসটা একেবারে মাথার মধ্যে পরিষ্কার ভাবে ঢুকাবা, তার ছবি এবং ঘটনাগুলো। সবশেষ দশার নাম হচ্ছে টেলোফেজ। আমরা এখন মাইটোসিস কোষ বিভাজনের শেষ পর্যায়ে চলে আসছি, টেলোফেজ। আচ্ছা, টেলোফেজ দশায় কি ঘটে? আমার আগের ছবিটা দেখো, এই হচ্ছে আমার অ্যানাফেজের ছবি। এইদিকে তাকাও, কি হয় আমি এখন বলছি, তারপরে ছবিটা আঁকবো। এই যে ক্রোমোজোমাল তন্তু এই মাকুটাকে ধরে, এই ক্রোমোজোমটাকে ধরে টানতে টানতে এদিকে নিয়ে যাচ্ছে, এই ওকেও টানতে টানতে এদিকে নিয়ে আসতেছে, মেরুর কাছে টেনে নিয়ে আসতেছে। এই নিয়ে আসার কাজটা শেষ হয়ে যাবে, অর্থাৎ প্রত্যেকটা ক্রোমোজোমকে টেনে একদম মাকুর মেরুতে নিয়ে আসা হবে। তাহলে তুমি এভাবে বলতে পারো যে ক্রোমোজোম গুলো যে মেরু অভিমুখে যাত্রা করেছিল, সেই যাত্রার সমাপ্তি ঘটবে। বা এভাবে বলতে পারো যে প্রত্যেকটা ক্রোমোজোম মেরুতে পৌঁছে যাবে, মাকুর মেরুতে পৌঁছে যাবে। তার মানে কি প্রোফেজ দশার বিপরীত ক্রমটা ঘটবে স্যার? হয়তো ওরকমেরই প্রোফেজ দশা বিপরীতটা আরেকটু পরে বলছি, সেটা বুঝতে এখনো আমি যাইনি ওই জায়গায়। প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা ক্রোমোজোমকে টেনে মাকুর একদম মেরুতে নিয়ে আসা হবে। এই দুটা এই মেরুতে চলে যাবে, এই দুটা এই মেরুতে চলে যাবে। তারপরে কি হবে? তারপরে এই মাকুটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যেতে থাকবে, কারণ এখন আর মাকুর দরকার নাই। মাকুর কাজ যা ছিল ক্রোমোজোমকে টেনে দুই দিকে নিয়ে আসা, সেটা সে করে ফেলেছে, এখন মাকু বিলুপ্ত হয়ে যাবে। এরপরে কি হবে? এরপরে প্রোফেজের বিপরীত ঘটনা ঘটতে থাকবে। কি? প্রত্যেকটা ক্রোমোজোম এবার আস্তে আস্তে প্যাচ খুলতে থাকবে, আর তার ভেতরে সে পানি নিতে থাকবে। তাহলে সে আর মোটা থাকতে পারবে না, চিকন হয়ে যাবে। তখন ক্রোমোজোম গুলো ক্রোমাটিন হয়ে যাবে। তুমি যেমন প্রোফেজ দশায় বলেছিলা ক্রোমাটিন হয় ক্রোমোজোম, এখন তা হবে না, এখন ক্রোমোজোম হয়ে যাবে ক্রোমাটিন। এখান থেকে উল্টা দিকে যাবে, ক্রোমোজোম গুলো ক্রোমাটিনে রূপান্তরিত হবে, মোটা ক্রোমোজোম চিকন ক্রোমাটিন হয়ে যাবে। তাহলে এই দুইটা যদি এখানে আসে, এখানে দুইটা ক্রোমাটিন, এই দুইটা এখানে আসলে এখানে দুইটা ক্রোমাটিন। আমি দুইটা আঁকছি, অনেক বেশি ক্রোমোজোমও নিতে পারতাম, 10টা নিলে এখানে 10টা আসতো, এখানে 10টা আসতো। সবগুলো ক্রোমোজোম মেরুতে পৌঁছে গিয়ে চিকন ক্রোমাটিন হয়ে যাবে। তারপরে কি হবে? দুই মেরুতে দুই গ্রুপ ক্রোমাটিন, এই দুইটা এখানে, তার মানে এটা একটা গ্রুপ,
এই দুইটা এখানে মানে এখানে আরেকটা গ্রুপ, এই গ্রুপটাকে কেন্দ্র করে একটা নতুন নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হবে, একটা নিউক্লিওলাস তৈরি হবে, এখানেও একটা নতুন নিউক্লিয়ার মেমব্রেন হবে, একটা নিউক্লিওলাস হবে, সবশেষে মাঝখান থেকে একটা নতুন কোষ প্রাচীর তৈরি হবে, যেটাকে বলা হয় সাইটোকাইনেসিস। তাহলে আমি সেই ছবিটা এখন আঁকতেছি, দেখো এই কোনো ঘটনা না, সোজা টেলোফেজ দশার ছবি আঁকা সবচেয়ে সোজা। আর একটা কথা মনে রাখতে হবে, টেলোফেজ দশাটা সবচেয়ে ক্ষণস্থায়ী, এখানে ঘটনা অনেকগুলোই ঘটে কিন্তু খুব তাড়াতাড়ি ঘটে। ওই উপরে এই দুইটা ক্রোমোজোম চলে গেছে, ক্রোমাটিন হয়ে গেছে, নিচে এই ক্রোমোজোম দুইটা এখন এই চিকন ক্রোমাটিন হয়ে গেছে, ঘটনা আঁকা শেষ, সবশেষে এই কোষ প্রাচীরটা তৈরি হয়ে সাইটোকাইনেসিস হয়েছে। তাহলে এখন আমরা লিখি টেলোফেজের ঘটনাগুলো লিখি, ছবি আঁকছো? জি স্যার। লেখো নাম্বার 1, টেলোফেজের ঘটনা নাম্বার 1 লেখো। ক্রোমোজোম সমূহের নাম্বার 1 লেখো, ক্রোমোজোম সমূহের মেরুমুখী যাত্রার সমাপ্তি ঘটে। ক্রোমোজোম সমূহের মেরুমুখী যাত্রার সমাপ্তি ঘটে, মানে ওই মেরু অভিমুখে যে যাচ্ছিল এতক্ষণ অ্যানাফেজ দশায়, সেই যাত্রা এবার শেষ। ক্রোমোজোম সমূহের মেরুমুখী যাত্রার সমাপ্তি ঘটে, লিখছা? জি স্যার। নাম্বার 2 লেখো, মাকু যন্ত্রের বিলুপ্তি ঘটে। মাকু যন্ত্রের বিলুপ্তি ঘটে। স্যার শেষ। নাম্বার 3 লেখো, প্রতিটি ক্রোমোজোম প্যাঁচ খুলে কমা জল গ্রহণ করে সরু ক্রোমাটিনে পরিণত হয়। প্রতিটি ক্রোমোজোম প্যাঁচ খুলে জল গ্রহণ করে সরু ক্রোমাটিনে পরিণত হয়। এবং এভাবে কোষের 2 প্রান্তে 2 গুচ্ছ ক্রোমাটিন সৃষ্টি হয়। 2টি ক্রোমাটিনের গুচ্ছ সৃষ্টি হয় লেখো। এবং এভাবে কোষের 2 প্রান্তে 2টি ক্রোমাটিন গুচ্ছ সৃষ্টি হয়। এখানে এই দুইটা, এটাই একটা গুচ্ছ, এখানে আরো দুইটা, এখানে আরেকটা গুচ্ছ। আবারও বলছি, প্রতিটি ক্রোমোজোম প্যাঁচ খুলে কমা জল গ্রহণ করে সরু ক্রোমাটিনে পরিণত হয়। এবং কোষের 2 প্রান্তে 2টি ক্রোমাটিন গুচ্ছ সৃষ্টি হয়। কোষের 2 প্রান্তে 2টি ক্রোমাটিন গুচ্ছ সৃষ্টি হয়। দাঁড়ি। এবার লেখো নাম্বার 4, স্যার লাস্ট লাইনটা আরেকবার বলুন। কোষের 2 প্রান্তে 2টি ক্রোমাটিন গুচ্ছ সৃষ্টি হয়। কোষের 2 প্রান্তে বা 2 মেরুতে 2টি ক্রোমাটিন গুচ্ছ সৃষ্টি হয়। প্রতিটি ক্রোমোজোম জল গ্রহণ করে প্যাঁচ খুলে সরু ক্রোমাটিনে পরিণত হয় এবং কোষের 2 প্রান্তে 2টি ক্রোমাটিন গুচ্ছ সৃষ্টি হয়। দাঁড়ি। নাম্বার 4 লেখো, কোষের 2 প্রান্তে বিদ্যমান ক্রোমাটিন গুচ্ছকে ঘিরে 2টি নতুন নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের আবির্ভাব ঘটে। কোষের 2 প্রান্তে বিদ্যমান 2টি ক্রোমাটিন গুচ্ছকে ঘিরে নতুন নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের আবির্ভাব ঘটে। কোষের 2 প্রান্তে বিদ্যমান 2টি ক্রোমাটিন গুচ্ছকে ঘিরে নতুন নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের আবির্ভাব ঘটে। কোষের 2 প্রান্তে বিদ্যমান 2টি ক্রোমাটিন গুচ্ছকে ঘিরে নতুন নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের আবির্ভাব ঘটে। লিখছ?
জি স্যার। কোষের দুই প্রান্তে বিদ্যমান দুটি ক্রোমাটিন গুচ্ছকে ঘিরে নতুন নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের আবির্ভাব ঘটে। দাঁড়ি সাথেই লেখো, আলাদা নাম্বার দেওয়া দরকার নেই, সাথেই লেখো উল্লেখ্য যে টেলোফেজ পর্যায়ে মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে স্বল্পস্থায়ী পর্যায়। প্রোফেজ হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী আর এটা হচ্ছে সবচেয়ে স্বল্পস্থায়ী। উল্লেখ্য যে টেলোফেজ পর্যায়ে মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে স্বল্পস্থায়ী পর্যায়। নিচে আলাদা লাইন করে লেখো, নিচে আলাদা লাইন করে লেখো নিউক্লিয়াস ও ক্রোমোজোমের এই প্রকার বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলে। ক্যারিওকাইনেসিস, KARYOKINESIS। নিউক্লিয়াস ও ক্রোমোজোমের এই প্রকার বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলে। নিউক্লিয়াস ও ক্রোমোজোমের এই প্রকার বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলে। লিখছা? লিখছা? জি স্যার। দাঁড়ি সাথেই লেখো সবশেষে একটি নতুন কোষ প্রাচীর তৈরির মাধ্যমে মাতৃকোষটি দুটি অপত্য কোষে পরিণত হয়। সবশেষে একটি নতুন কোষ প্রাচীর তৈরির মাধ্যমে মাতৃকোষটি দুটি অপত্য কোষে পরিণত হয়। দাঁড়ি সবশেষে একটি নতুন কোষ প্রাচীর তৈরির মাধ্যমে মাতৃকোষটি দুটি অপত্য কোষে পরিণত হয়। দাঁড়ি নতুন কোষ প্রাচীর তৈরির এই প্রক্রিয়াকে সাইটোকাইনেসিস বলে। নতুন কোষ প্রাচীর তৈরির এই প্রক্রিয়াকে সাইটোকাইনেসিস বলে। সবশেষে একটি নতুন কোষ প্রাচীর তৈরির মাধ্যমে মাতৃকোষটি দুটি অপত্য কোষে পরিণত হয়। দাঁড়ি নতুন কোষ প্রাচীর তৈরির এই প্রক্রিয়াকে সাইটোকাইনেসিস বলে। লিখছা? নতুন কোষ প্রাচীর তৈরির এই প্রক্রিয়াকে সাইটোকাইনেসিস বলে। লিখছো? জি স্যার। আচ্ছা নিচে একটা স্টার চিহ্ন দাও, লেখো মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব বর্ণনা করো। ব্র্যাকেটে লেখো HW। এটা তোমরা নিজেরা বাসায় নোট করবা। আর অ্যামাইটোসিসের ছবি আমি এখনই দিয়ে দিচ্ছি, আগের দিন বুঝাই দিছি, ছবি এখনই দিয়ে দিচ্ছি, তোমরা ওটা পেছনে জায়গা থাকলে সেখানে তুলে নিও। একটা হোমওয়ার্ক নাও, মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব বর্ণনা করো। ব্র্যাকেটে লেখো HW, সব বইতে লেখা আছে, দেখে দেখে একটু খালি এখানে লিখবা। মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব বর্ণনা করো, ব্র্যাকেটে লেখো স্যার। HW। হ্যাঁ স্যার মেটাফেজ পর্যায়ের ওই চিত্রটা আরেকবার একটু দেখাই দেবেন, আমি নেটের কারণে দেখতে মেটাফেজ, পাইনি। মেটাফেজের ছবি এই যে পাইছো? জি স্যার। কিছুই না, খালি একটা মাকু আঁকবা, ক্রোমোজোম গুলোর সেন্ট্রোমিয়ার মাকুর মাঝখানে দিয়ে দিবা, শেষ। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।